গণপরিষদ নিয়ে আমি অনেক বক্তৃতা দিয়েছি। গণপরিষদ হচ্ছে একটা রাষ্ট্র নতুন গঠিত হয়েছে, সেখানে সংবিধান রচনা করা দরকার, সংবিধান নাই, সেজন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রতিনিধিত্ব আকারে একটা গণপরিষদ গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে হতে পারে, সিলেকশনের মাধ্যমে হতে পারে, সেটা বিভিন্ন জায়গায় ট্রেডিশন আছে, এখানে লম্বা আলোচনার সময় নেই। সেই গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করে সেটা গৃহীত হওয়ার পরে গণপরিষদের সেই সংবিধানের ভিত্তিতেই আবার একটা নির্বাচন হয় পার্লামেন্টের। এখানে আমাদেরকে রাষ্ট্র নতুন হয়েছে, আমরা এখন কত বছর, 53-54 বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি। আমাদের এখানে মন্তব্য হলো যে প্রথমে লিডিং কোয়েশ্চেন না করে আমাদেরকে তো অপশন দিতে হবে যে আমরা গণপরিষদে একমত কিনা, তারপরে না গণপরিষদের মাধ্যমে বাস্তবায়নের প্রশ্ন আসবে। বা গণভোটের বিধানটা আছে আর্টিকেল 142 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে যে আর্টিকেল 8, আর্টিকেল 48, আর্টিকেল 56 এবং আর্টিকেল 142 ইটসেলফ, এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে। যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয় সেটা তখন দেখা যাবে, সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে। এখন গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা করা যায়, রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিষ্ট, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব তো আগেই আমাদের 31 দফাতে দিয়েছি, সেটা সবাই গ্রহণ করেছে, এটা একটা জাতীয় ঐক্যমত হয়েছে বলে আমার মনে হয়। এই জায়গায় তাদের মধ্যে কত সংখ্যা সদস্য সংখ্যা থাকবে, আমরা একটা প্রস্তাব পেয়েছি ওনাদের 105, আমরা 100-র মধ্যে সেই প্রস্তাবে আমাদের প্রস্তাব প্রদান করেছি, সেটা একমত। কিন্তু মনোনয়ন প্রক্রিয়া কিভাবে তারা সিলেক্টেড হবে সেটা আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জন, যারা জ্ঞানী গুণী মানুষ, যাদের রাষ্ট্রীয়ভাবে অবদান আছে, তাদেরকে ওখানে অ্যাকোমোডেট করার জন্য এই বিধানটা আমরা প্রকৃতপক্ষে এনেছিলাম। সেই হিসাবে মনোনয়ন প্রক্রিয়া কী হবে না হবে সেটা পরবর্তীতে আলোচনা করা যায়। এখানে ওনারা যে প্রস্তাব করেছেন তার সাথে আমরা একটু ভিন্ন মত পোষণ করেছি। এছাড়া মহিলাদেরকে আরও বেশি ক্ষমতায়ন করার জন্য, নারীদের ক্ষমতায়ন করার জন্য সাংবিধানিকভাবে আমরা সংসদীয় আসন বিদ্যমান যে 50 আছে সেখান থেকে 100-তে উন্নীত করার প্রস্তাব করেছি এবং সেটারও মনোনয়ন প্রক্রিয়া বিদ্যমান ব্যবস্থায় যেভাবে আছে সেভাবে রাখাটা আমরা সমীচীন মনে করি। এখানে ওনাদের সাথে আমাদের ভিন্ন মত আছে মনোনয়ন প্রক্রিয়া বা সিলেকশন প্রসিডিউরের মধ্যে। মোটামুটি এগুলোই যে সংবিধানের প্রায় শতাধিক প্রস্তাবের মধ্যে এখানে স্প্রেডশিটে মাত্র কতটা এসছে, 57টা মনে হয় এসছে স্প্রেডশিটে। তো সেই জায়গায় আমরা মনে করি যে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার আমাদের প্রয়োজন আছে। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য 2-1টি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেব, তাদেরকে জানিয়েছি এই বন্ধের পরে আমরা দেব। সংবিধানে 100-রও অধিক পূর্ণাঙ্গ প্রস্তাবে আছে, সুপারিশমালায় আছে। ওনারা যে পুস্তকটা দিয়েছেন সুপারিশমালার মধ্যে পৃষ্ঠা নম্বর 45 থেকে 72 পর্যন্ত মোট 28 পৃষ্ঠায় যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে 105টার বেশি প্রস্তাব আছে, কিন্তু স্প্রেডশিটে ওনারা দিয়েছেন কেবল, হয়তো আমি তো অতটা পাইনি, আমি আরও একটু কম পেয়েছি, 57টি পেয়েছি আমি। তো এটা এখন বলেছি একটু আগে। এখানে গভর্নমেন্টের কোনো লেজিটিমেসির অভাব আছে বলে আমরা মনে করি না। এটা সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অ্যাডভাইজারি রুল হিসাবে যেটা আছে সেটার ভিত্তিতে এই সরকার শপথ গ্রহণ করেছে। দে আর ভেরি মাচ লেজিটিমেট। তারপরেও যদি লেজিটিমেসির কোনো সন্দেহ থাকে
সেটার জন্য পরবর্তীতে সংবিধানে আমরা যখন অনেকগুলো সংশোধনী এবং রেটিফিকেশন আসবে তখন চতুর্থ তফসিলে সেটা অ্যাকোমোডেট করার একটা ট্রেডিশন আছে আগের থেকেই বিভিন্ন সময়, যেটা ট্রানজিশনাল পিরিয়ডে যেটা হয় আর্টিকেল 150 অনুসারে সেই প্রভিশনটা সংবিধানে আমাদেরকে দেয়া আছে, সেই হিসাবে সেটা অ্যাকোমোডেট করা যাবে। আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই, বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য, যেখানে সবারই মর্যাদা থাকবে, সাম্য থাকবে।